কনস্টেবল রামানের মৃত্যুর পর সদ্য বিধবা হওয়া স্ত্রী তার স্বামীর চাকরিটা পায়। এরপরই থানায় আসে 14 থেকে 15 বছরের মেয়ের মার্ডার কেস। ধীরে ধীরে সান্তোষ সেই মার্ডার কেসে জড়িয়ে পড়ে। প্রথমে তো থানায় মেয়েটির কেসটা কেউ নিতেই চাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে বড় বড় পুলিশ অফিসার সহ রাজনৈতিক নেতাকর্মীরা মেয়েটির কেসটি সলভ করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু কেন? 2025 সালে যুক্তরাষ্ট্র এই মুভিটাকে অস্কার দেওয়ার জন্য নির্বাচিত করেছে। কি এমন আছে এই মুভির গল্পে? চলুন জেনে আসি সান্তোষ মুভির গল্পটা। বিয়ের পর একটা মেয়ে যখন শ্বশুরবাড়ির লোকজনের চোখের বিষ হয়ে ওঠে, তখন সেই মেয়েটির কাছে তার মায়ের কোলটা হয় সব থেকে শান্তির জায়গা। সান্তোষ নামের এই মেয়েটি তার মায়ের কোলে মাথা রেখে কাঁদছিল, কারণ তার স্বামী মারা গেছে। তার স্বামী ছিল পেশায় কনস্টেবল। বিয়ের পরপরই স্বামী মারা যাওয়াতে সান্তোষের শাশুড়ি তার পরিবারের লোকজনকে ডেকে পাঠিয়েছে। পরিবারের লোকজনের সামনে তার শাশুড়ি সান্তোষকে ডাইনি বলে গালাগাল করছিল এবং তার ছেলের মৃত্যুর জন্য সান্তোষকে দায়ী করছিল। সেজন্য সে সান্তোষকে আর তার বাসায় রাখবে না। তাই সান্তোষের পরিবারকে বলে তাকে যেন এখান থেকে নিয়ে যায়। এরপর সান্তোষের পরিবার সান্তোষকে শ্বশুরবাড়ি থেকে তাদের বাসায় নিয়ে আসে। সান্তোষের পরিবার খুব একটা সচ্ছল ছিল না, তার উপরে সান্তোষ এসে আবার সেখানে থাকা শুরু করেছে। স্বামীর মৃত্যুর শোকটা কাটিয়ে ওঠার পর একদিন সান্তোষ পুলিশ হেডকোয়ার্টারে যায়, কারণ স্বামীর মৃত্যুর পর একটা বিধবা নারী তার স্বামীর পেনশনের টাকাটা পায়। এই টাকাটা সান্তোষ কবে থেকে পাবে সেটা জানতে একটা পুলিশ অফিসারের সাথে দেখা করে। পুলিশ অফিসার তাকে জানায় সান্তোষ পেনশনের টাকা পাবে ঠিকই, কিন্তু টাকার পরিমাণটা অনেক কম হবে। পুলিশ অফিসারের কাছ থেকে সান্তোষ কোঠার ব্যাপারেও জানতে পারে। পুলিশ অফিসার তাকে জানায় তার স্বামী মারা যাওয়াতে তার স্বামী যে কনস্টেবলের চাকরি করত, সে যদি চায় তাহলে এই চাকরিটি করতে পারে। বেতন তার স্বামী যেটা পেত ঠিক একই পরিমাণ বেতন সেও পাবে। সান্তোষ তার পরিবারের উপর বোঝা হয়ে থাকতে চাইছিল না, তাই সে চাকরি করতে রাজি হয়ে যায়। পুলিশ অফিসার তার স্বামীর ইউনিফর্মটা তাকে দিলে সেই ইউনিফর্ম নিয়ে সে বাসায় ফিরে আসে। বাসায় আসার পর সে ইউনিফর্মটা ওয়াশ করে শুকোতে দেয়। পরের দিন থেকে সান্তোষ তার চাকরিতে জয়েন করে। যেহেতু চাকরি করার পূর্বের কোনো অভিজ্ঞতাই ছিল না আর কোনো রকম ট্রেনিং ছাড়াই সে চাকরিতে জয়েন করেছে, তাই এখানকার সবকিছুই তার কাছে একেবারেই নতুন। এসপি সান্তোষকে তার বাসায় ডেকে পাঠায়। এসপি তাকে বলে পুলিশ হেডকোয়ার্টারে তো অনেক গরম, তোমার ওখানে থাকতে হয়তো সমস্যা হচ্ছে। তুমি যদি চাও তাহলে আমার বাসায় পাশে একটা রুম আছে, সেখানে থাকতে পারো। সেখানে একটা কুলার লাগানো আছে। তুমি সকালবেলা ডিউটিতে যাবার আগে আমার স্ত্রীর সাথে একটু কাজে সাহায্য করো। এটা শুনে তার স্ত্রী অনেক খুশি হয়ে যায়, কিন্তু সান্তোষের বোঝার বাকি ছিল না এসপি তাকে কেন তার বাসায় ডেকে সকালের নাস্তা করাচ্ছিল। কিন্তু সান্তোষের কিছু করার ছিল না, সে এসপির কথায় রাজি হয়ে যায়। এখানে এসপি এবং সান্তোষের কথাবার্তার মধ্য দিয়ে আমরা আরো একটা বিষয় জানতে পারি। সান্তোষের স্বামী রামান ডিউটির জন্য মিরাট গিয়েছিল। সেখানে তখন দাঙ্গা চলছিল, আর সেই দাঙ্গার মধ্যে কেউ একজন পাথর ছুঁড়ে মারে, আর সেই পাথরটা এসে রামানের মাথায় লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য রামান মারা যায়। এখান থেকে সান্তোষ পুলিশ স্টেশনে যাবার সময় তার জুতো ঠিক করতে মুচির কাছে যায়। ওই সময় একটা লোক মুচির কাছে এসে তার মেয়ে হারিয়ে গেছে সেটার কমপ্লেন দিচ্ছিল। এটা দেখে সান্তোষ ভীষণ অবাক হয়, কারণ স্বাভাবিকভাবে সবাই কমপ্লেন লেখাতে পুলিশ স্টেশনে যায়, কিন্তু এই লোক স্টেশনে না গিয়ে মুচির কাছে এসেছে। সান্তোষ লোকটিকে বলে পুলিশ স্টেশনে যেয়ে কমপ্লেন লেখাতে। লোকটি তখন বলে সে পুলিশ স্টেশনে গিয়েছিল, কিন্তু কেউ তার কমপ্লেন নেয়নি। এটা শুনে সান্তোষ লোকটিকে বলে আমি কমপ্লেন লেখাবো, তুমি আমার সাথে পুলিশ স্টেশনে চলো। সান্তোষ লোকটিকে নিয়ে পুলিশ স্টেশনে আসার পর এসপির কাছে নিয়ে যায়। লোকটির নাম, বাড়ি কোথায়, তার মেয়ের বয়স কত, এগুলো শোনার পর সে জানতে পারে লোকটি নিচু জাতের। তাই এসপি আর তার কমপ্লেন না নিয়ে তাকে বলে সে যেন মুচির কাছে যে কমপ্লেন লেখায়। তাছাড়া তুমি আবার পরে বলবে পুলিশ কি নাকি উল্টোপাল্টা কমপ্লেন লিখেছে। এগুলো দেখে সান্তোষ ভীষণ অবাক হয়, সে বুঝতেই পারে না এখানে চলছে কি। পরের দিনে সান্তোষ যখন থানায় আসে, থানার সামনে প্রচুর ভিড় দেখতে পায়। ভিড় ঠেলে সামনে এগিয়ে যেয়ে দেখে সেই লোকটি আর তার স্ত্রী তাদের মেয়ের মরাদেহ নিয়ে থানার সামনে বসে আছে। মূলত পুলিশ অফিসার তাদের মেয়ে নিখোঁজ হওয়ার পর তাদের মেয়েকে খোঁজার কোনো রকম চেষ্টা না করার জন্যই তারা থানার সামনে এসে ভিড় করেছে। পরিস্থিতি কোনো রকমের সামলে সবার উদ্দেশ্যে বলে মেয়েটির পোস্টমর্টম করা হবে এবং মেয়েটিকে কে খুন করেছে সেটাও খুঁজে বের করা হবে। কিন্তু কেউই পুলিশের কোনো কথাই শুনছিল না। সেখান থেকে তারা কিছুতেই সরবে না।
তাই শেষ পর্যন্ত পুলিশ তাদের চ্যাংদোলা করে সেখান থেকে সরিয়ে দেয় এবং মেয়েটির লাশটি থানার মধ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু মেয়েটির বডি পোস্টমর্টমে নিয়ে যাওয়ার জন্য কেউ রাজি ছিল না, আর কোনো গাড়ির ব্যবস্থাও ছিল না। যে কনস্টেবলের উপরে দায়িত্ব দেওয়া হয় সে এসপি কে জানায় যদি মেয়েটির বডি নিয়ে যাওয়ার জন্য যদি কোনো মহিলা কনস্টেবল পাওয়া যেত তাহলে সেটাই সব থেকে ভালো হতো। তাই এই দায়িত্ব এসে পড়ে সান্তোসের ঘাড়ে। সান্তোস মেয়েটির বডি নিয়ে যেয়ে মর্চুরিতে পৌঁছায়, কিন্তু পুলিশ স্টেশন থেকে গাড়ির ভাড়া পর্যন্ত দেয় না। সেই ভাড়াটাও সান্তোসকেই দিতে হয়। মর্চুরিতে তখন কেউই ছিল না। অপেক্ষা করার পর সেখানে দুইটা লোক আসে। লোকটা বডির কাছে গিয়ে মেয়েটির কান থেকে দুল খুঁড়ে সান্তোসকে দেয়। সান্তোস লোকটিকে জিজ্ঞেস করে এখানে কি ডক্টর নেই? লোকটি বলে পোস্টমর্টম তো আমরাই করি, ডাক্তাররা তো শুধু সই বাগারা করে। এটা শুনে সান্তোস একটু অবাকই হয়। এরপরেই দেখা যায় খবরটি মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, তাই সাংবাদিকরা থানার সামনে এসে ভিড় জমায়। আর এখানে আমরা দেখতে পাই গীতা শর্মাকে। গীতা বলে মেয়েটির নাম দেবিকা পিপুল, বয়স 14 থেকে 15 বছর। মেয়েটির লাশটা একটা কূপের মধ্যে পাওয়া গেছে, তবে মেয়েটির মৃত্যুর কারণ এখনো আমরা জানি না। মেয়েটির পোস্টমর্টম করা হয়েছে কিন্তু রিপোর্ট এখন আমাদের হাতে আসেনি। পোস্টমর্টম রিপোর্ট হাতে আসলে তারপরে আপনাদেরকে সবকিছু জানানো হবে। এরপরে গীতা তার টিম নিয়ে সেই কূপের কাছে যায় যেখানে মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল। সেখানে পৌঁছানোর পর গীতা সান্তোসকে কূপের কাছে পাঠিয়ে দেয় আর তাকে বলে সে গ্রামের প্রধানের সাথে দেখা করে তারপরেই আসবে। সান্তোস কূপের কাছে যাবার পর সেই পথ দিয়ে কয়েকটা মহিলা পানি নিয়ে যাচ্ছিল। মহিলাগুলো সান্তোসকে জিজ্ঞেস করে কূপের পানিগুলো কবে তারা পরিষ্কার করবে। সান্তোস অবশ্য বলে কূপের পানি পরিষ্কার করা তাদের কাজ না। তখন মহিলাগুলো বলে এত দূর থেকে পানি নিয়ে আসতে আমাদের পায়ের স্যান্ডেল পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে। অর্থাৎ এতদিন তারা এই কূপ থেকে ফিরে আসতে কয়েকটি ছেলে মেয়ে সান্তোসকে বলে মেয়েটির বডি কূপের মধ্যে থেকে পাওয়ার আগে তারা কূপের মধ্যে একটা জিনিস পেয়েছে। সান্তোস মনে করে হয়তো কোনো এভিডেন্স হবে, তাই বাচ্চাগুলোর সাথে সাথে সেই জায়গায় যায়। বাচ্চাগুলো একটা জায়গা দেখিয়ে দিলে সান্তোস সেখানকার মাটি খুঁড়তে ঘোরার পর সে দেখে একটা বিড়াল। বিড়ালটিকে নিয়ে সান্তোস আর গীতা সেই লোকটির কাছে যায় যে লোকটি কূপের মধ্যে বিড়ালটিকে পেয়েছিল আর সেই বিড়ালটিকে মাটি চাপা দিয়েছে। গীতা লোকটিকে জিজ্ঞেস করে বিড়ালটি কবে পেয়েছে। লোকটি বলে মেয়েটির বডি পাবার আগে সে বিড়ালটিকে পেয়েছে এবং সেই বিড়ালটিকে মাটি চাপা দিয়েছে। এরপরই সান্তোস চলে যায় মেয়েটির বাসায় তার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে, কিন্তু তাদের কাছ থেকে সান্তোস কোনো রকমই ইনফরমেশন পায় না। অবশেষে মেয়েটির ফোন চেক করলে দেখা যায় মেয়েটি সবশেষে সেলিম নামে একটা ছেলের সাথে কথা বলেছিল। তাই রাতের বেলা সান্তোস এই বিষয়টা গীতাকে জানায়। পরে তিনি সান্তোস আর গীতা সেলিমের বাসায় যায়, কিন্তু সেলিম সেখানে ছিল না। তাই গীতা সেলিমের বাবাকে জিজ্ঞেস করে 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে সেলিম কোথায় ছিল। সেলিমের বাবা জানায় সেলিম তখন মুম্বাই ছিল। তারা এটাও জানতে পারে সেলিম আর তার বাবা গ্রাম প্রধানের কাছে কাজ করত। তাই সেখান থেকে সান্তোস গ্রাম প্রধানের কাছে যায়। গ্রাম প্রধানের কাছে যাবার পর সে দেখে গ্রাম প্রধান আসলে একটি মহিলা আর তার স্বামী তখন বাসায় ছিল না। সান্তোস গ্রাম প্রধানকে জিজ্ঞেস করে সেলিম আর তার বাবা এখানে কাজ করে কিনা আর 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে তারা কাজে এসেছিল কিনা। কিন্তু গ্রাম প্রধান বলে তার এখানে তো অনেকেই কাজ করে, এখন 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে সেলিম এখানে এসেছিল কিনা সেটা সে ঠিক করে বলতে পারবে না। তাই সান্তোস এবার সেখান থেকে সেলিমের কয়েকটা বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে। তারা সেলিমের ব্যাপারে সঠিক কোনো তথ্যই দিতে পারছিল না। তবে সান্তোস তাদেরকে একটু ভয় দেখায় আর তাদের একটা নাম্বার দেয় এবং তাদের বলে যদি সেলিমের ব্যাপারে কোনো কিছু জানতে পারে তাহলে যেন তারা মেসেজ করে দেয়। এরপরে সান্তোস বসে রাতের খাবার খাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটি সেলিমের বন্ধু করেছে। মেসেজে লেখা ছিল সেলিম এখন মিরাট আছে। পরের দিনই সান্তোস এই বিষয়টা গীতাকে জানায়। তাই গীতা মিরাট যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সান্তোসকে সেখানে একা একা ট্রেনে পাঠানো হয় আর বাকি সবাই বাই রোডে যায়। কিছুক্ষণ পরে গীতা সান্তোসকে জানায় সে একটা কাজে আটকে গেছে, তাই তার মিরাট পৌঁছতে একটু দেরি হবে। আর সান্তোসকে একা একাই সেলিমকে খুঁজতে হয়। সবসময় যেন সবাই নিজেদের দায়িত্ব এড়িয়ে যে সবকিছু সান্তোসের উপরে চাপিয়ে দিচ্ছে, কিন্তু সান্তোসের আর কি বা করার। এরপরে সান্তোস সেলিমকে অনেক খোঁজাখুঁজি করার পর সেলিমের লোকেশনটা ট্র্যাক করতে পারে। সান্তোস SMS করে সেলিমের লোকেশনটা গীতা ম্যাডামকে জানাতেই যাবে, ঠিক তখনই তার মোবাইলের ব্যাটারিটা শেষ হয়ে যায়। তাই সে সেখানে তার ফোনটি চার্জ দিতে যায়। শব্দ পেয়ে ভিতর থেকে সেলিম এসে সান্তোসকে জিজ্ঞেস করে
তার কিছু লাগবে কিনা। সান্তোস তাকে না বলে, কারণ গীতা সান্তোসকে বলেছিল সান্তোস যেন সেলিমের উপর নজর রাখে, কোনো রকম অ্যাকশন না নেয়। গীতা পরে তারা সেলিমকে ধরবে। এরই মধ্যেই সান্তোস এসএমএস করে গীতাকে সেলিমের লোকেশনটা জানিয়ে দেয়। কিছুক্ষণ পরে গীতা সেখানে আসলে তারা সেলিমকে গ্রেপ্তার করে, কিন্তু গ্রেপ্তার করার পর তারা থানায় না যেয়ে এখানেই থেকে যায়। এরপরে অবশ্য গীতা সান্তোসের অনেক প্রশংসা করতে থাকে, কারণ সান্তোস চাকরির কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই পুলিশের ডিউটি কতটা সুন্দরভাবে পালন করছে। এর পরের দিনে অবশ্য সান্তোসকে নিয়ে পত্রিকায় লেখালেখিও করা হয়। রাতের বেলা দেবিকা পিপুলের কেসের ব্যাপারে কথা বলার জন্য সেখানে কয়েকটা বড় বড় পুলিশ অফিসার আসে। সেই পুলিশ অফিসারগুলোর সাথে দেখা করতে রাজনৈতিক নেতা বেনিবাল আসে। প্রশ্ন হচ্ছে, যেই মেয়েটার কেসের কমপ্লেনই পুলিশ স্টেশনে নিতে চাইছিল না, সেই মেয়েটার কেসের ব্যাপারে কথা বলতে এত বড় বড় পুলিশ অফিসার এবং রাজনৈতিক নেতাকর্মীরা তাদের নাকটা কেন গলাচ্ছে এবং তাদের মাথা ব্যথার কারণটা কি, সেটা তো আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। পুলিশ অফিসারের সাথে কথা শেষ করে বেনিবাল চলে যেতে সেখানে সান্তোস এবং গীতা আসে। বেনিবাল অবশ্য যাওয়ার সময় সান্তোসকে অভিনন্দন জানায়। এরপরে পুলিশ অফিসারগুলো গীতাকে বলে সেলিমকে থানায় নিয়ে যাবার কোনো দরকার নেই, এখান থেকেই তারা যেন তদন্ত শুরু করে। তাই গীতা পুলিশ অফিসারগুলোর কথা মতো এখানেই সেলিমকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু সেলিমকে শুধু মুখের কথায় জিজ্ঞেস করে না, সেলিমকে পিটাতে পিটাতে জিজ্ঞেস করা হয়। সেলিম পুলিশদের একটা একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছিল, আর সেই সেলিমকে পিটাচ্ছিল। এইভাবে দফায় দফায় পিটাতে পিটাতে তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। সেলিম অবশ্য বারবার একই কথা বলছিল, সে দীপিকাকে পছন্দ করত, তাই দীপিকার সাথে কথা বলতো। আর দীপিকাই সেলিমকে তার নাম্বারটা দিয়েছিল এবং 23 থেকে 26 ফেব্রুয়ারি সে লালিপুরে নয় বরং মুম্বাইতে ছিল। পুলিশ সেলিমকে পিটাতে পিটাতে জিজ্ঞেস করে, যদি তুই দীপিকাকে রেপ আর খুন না করে থাকিস তাহলে লালিপুর থেকে পালিয়ে কেন মুম্বাই এসেছিস? কিন্তু সেলিম বলে, আমি জানতাম আপনারা আমাকে সন্দেহ করবেন, কারণ দীপিকার সাথে আমার সম্পর্ক ছিল, তাই আমি ভয়ে পালিয়ে এসেছি। কিন্তু সেলিমের কোনো কথাতেই বিশ্বাস করছিল না। পুলিশ যেন তাকে পিটাতে পিটাতে তার মুখ থেকে বের করতে চাইছিল এই অপরাধটা আসলে সেলিমই করেছে। মার খেতে খেতে সেলিম যখন অজ্ঞান হয়ে যাচ্ছিল, তখন তার উপর পানি ছিটিয়ে জ্ঞান ফিরানোর পর আবারও তাকে মারা হচ্ছিল। এভাবে গীতার টিমের যতগুলো পুলিশ সদস্য ছিল তারা একের পর এক পালাবদল করে সেলিমকে পিটাতে থাকে। টানা কয়েকদিন সেলিমকে পিটানোর পর তাকে এত পরিমাণ পিটানো হয় যে সেলিম সেখানে মারা যায়। একটা মানুষকে কি পরিমাণ পিটালে তার জীবনটাই চলে যায়, এটা হয়তো আপনারাও উপলব্ধি করতে পারছেন। সেলিমের মারা যাওয়াটা সান্তোস যেন কোনোভাবে মেনে নিতে পারছিল না। তাই রাতের বেলা সান্তোস গীতাকে এসে বলে, আমাদের ছেলেটিকে এতটা পিটানো একদমই উচিত হয়নি, আমাদের এই অমানবিক অত্যাচারের জন্য ছেলেটির জীবনটাই চলে গেল। তখন গীতা উল্টো সান্তোসকেই বলে, তুই তো বলছিলি দীপিকার সাথে সেলিম অনেক কথা বলে, সেলিমের সাথে দীপিকার তো কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে, তাই সেলিমের সাথে কথা বললে দীপিকার খুনের ব্যাপারে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। সেলিমের মারা যাওয়াটা সান্তোসকে যেন কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছিল না। ভিতর থেকে কোনো একটা অজানা অপরাধ বোধ তাকে যেন কুরে কুরে খাচ্ছিল। তাই সেলিম আসলেই অপরাধী কিনা সেটা জানার জন্য সান্তোস এভিডেন্স রুমে যায়। সেখানে যাবার পর অনেক খোঁজাখুঁজি করে সেলিমের মোবাইলটা বের করে। মোবাইলের চার্জ শেষ হওয়ার জন্য মোবাইলটা বন্ধ হয়ে গেছিল, তাই সান্তোস মোবাইলটা চার্জারে কানেক্ট করার পর গ্যালারিতে যায়। সেখানে সেলিমের বেশ কয়েকটি ছবি ছিল। ছবিগুলো ডিটেলস চেক করার পর সে জানতে পারে সেলিম আসলেই 23 থেকে 26 ফেব্রুয়ারিতে মুম্বাই ছিল, অর্থাৎ সেলিম যা বলছিল সবকিছুই সত্যি ছিল। একটা নিরপরাধ ছেলেকে পুলিশ মারতে মারতে এতটাই মেরেছে যে শেষ পর্যন্ত সে মারা গেছে। এরপরই পুলিশ নিজেদের কুকর্ম চাপা দেওয়ার জন্য সেলিমের বাবাকে জানায় দীপিকার সাথে সেলিমের যেহেতু সম্পর্ক ছিল তাই পুলিশ সেলিমকে সন্দেহ করছিল। আর এটা জানতে পারার পর সেলিম নিজেই গলায় ফাঁস দিয়ে মারা গেছে। গীতা সেলিমের বাবার সাথে কথা বলতে গেলেও সান্তোস গাড়ির মধ্যেই বসেছিল, কারণ সে খুব ভালোভাবেই জানতো সেলিম একেবারেই নির্দোষ ছিল। আর এই বিষয়টা অনেকবার সান্তোস গীতাকে বলার চেষ্টা করেছে, কিন্তু গীতা সান্তোসের কোনো কথাই কানই দিচ্ছিল না। ঠিক তখনই একটা লোক এসে জানায় কূপের মধ্যে আরো একটা কুকুরের বডি পাওয়া গেছে।
তাই সান্তোস লোকটির সাথে কূপের কাছে যায়। সেখানে যাবার পর সান্তোসকে সবাই বলতে থাকে, আমরা যারা নিচু জাতের লোক আছি সবাই এই কূপের পানি পান করি, কিন্তু কিছুদিন পর পরই কূপের মধ্যে কোনো না কোনো কিছু পাওয়া যায়। আসলে এই কাজগুলো উঁচু জাতের লোকেরা করে, অর্থাৎ গ্রামের প্রধানরা। এটা শোনার পর সান্তোস আবারও গ্রাম প্রধানের বাড়িতে যায়, কিন্তু সেখানে গ্রাম প্রধানের মেয়ে ছাড়া আর কেউ ছিল না। তাই সান্তোস মেয়েটির সাথে কথা বলে। সান্তোস মেয়েটিকে সেলিমের কথা জিজ্ঞেস করলে মেয়েটি বলে সেদিন সেলিম আসেনি, কিন্তু দীপিকা এসেছিল। এটা শুনে সান্তোস অনেক অবাক হয়। সান্তোস মেয়েটিকে জিজ্ঞেস করে, দীপিকা তোমাদের বাসায় কেন এসেছিল? মেয়েটি বলে, আসলে দীপিকারা যে কূপের পানি খায় সেই কূপের মধ্যে পড়ে একটা বিড়াল মারা গেছিল, আর তাই কূপের পানি নোংরা হয়ে যাওয়াতে আমাদের কূপের পানি নিতে এসেছিল। আর কিছুক্ষণ পরে সেখানে গ্রাম প্রধানের স্বামী আসে, আর এটা অন্য কেউ নয় বরং বেনিবাল, যে দীপিকার কেসের ব্যাপারে কথা বলতে বড় বড় পুলিশ অফিসারের কাছে গিয়েছিল। সান্তোস দীপিকার ব্যাপারে বেনিবালকে প্রশ্ন করলে বেনিবাল কোনো প্রশ্নেরই উত্তর ঠিক মতো দিচ্ছিল না, বরং উল্টা সান্তোসকে বলছিল, তুমি মনে হয় এখানে নতুন এসেছো, তাই আমাকে এমন প্রশ্ন করার সাহস পাচ্ছ। এরপর সান্তোস বেনিবালকে জিজ্ঞেস করে, দীপিকা কি তোমাদের কূপের পানি নিতে এসেছিল? তখন সেখানে বসে থাকা বাকি লোকগুলো সান্তোসকে বলে, দীপিকা নিচু জাতের ছিল, তাই আমাদের কূপের পানি নিতে আসা ওর একদমই উচিত হয়নি। সান্তোসের আর বোঝার বাকি থাকে না, শুধুমাত্র দীপিকা নিচু জাতের মেয়ে হয়ে উঁচু জাত অর্থাৎ গ্রাম প্রধানের বাড়ির কূপের পানি নিতে আসায় তার অপরাধ ছিল। এরপর সান্তোস বেনিবালকে জিজ্ঞেস করে, তার মানে তোমরা সবাই মিলে মেয়েটিকে রেপ করেছো, এরপর তাকে খুন করেছো এবং নিচু জাতের লোকেরা যেই কূপের পানি খায় তার মধ্যে ফেলে দিয়েছো। এটা শোনার পর বেনিবাল বলে, যদি কাজটা আমরা করেও থাকি তাহলে তুই কি এমন করবি? আসলেই তো সান্তোস কি বা করতে পারে, সামান্য একটা কনস্টেবল মাত্র। সত্যিটা জানার পরও সান্তোসের কিছুই করার থাকে না। মুভির শেষে কোনো টুইস্ট না থাকার জন্য মুভিটা হয়তোবা আপনাদের কাছে খুব একটা ভালো লাগবে না, তবে মুভির এই গল্পটা হিন্দু সমাজের চরম বাস্তবতাকে আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিভাবে সমাজের প্রভাবশালী লোকেরা নিম্ন শ্রেণীর মানুষদেরকে তাদের পায়ের নিচে ফেলে পিষে মারে। আর এটা শুধু হিন্দুদের জাতিগত বিভেদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমার এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তবে হিন্দুদের মধ্যে এই প্রবণতার পরিমাণটা অনেক বেশি। মুভির এই গল্পের জন্যই হয়তো 2025 সালে যুক্তরাষ্ট্র এই মুভিটাকে অস্কার দেওয়ার জন্য নির্বাচিত করেছে। আজকের এই মুভির গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মুভি এক্সপ্লেনেশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।